এর আগে আমরা আলোচনা করেছি। তো ভয়েস বলতে আমরা কি বুঝি, যে ভয়েস বা বাচ্য হলো ক্রিয়ার একটা বিশেষ রূপ, যা ইঙ্গিত দেয় যে সাবজেক্ট নিজে কাজটা করছে না সাবজেক্টের উপর কাজের ফলটা আপত্তিত হচ্ছে। ঠিক আছে, তাহলে ভয়েস ইজ এ ফর্ম অফ ভার্ব হুইচ ইন্ডিকেটস ওয়েদার সাবজেক্ট অ্যাক্টস অর দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টেড আপন। ঠিক আছে, জিনিসটা কিরকম, যে সাবজেক্ট নিজে কাজ করছে। যেমন আমরা যদি বলি যে সাবজেক্ট নিজে কাজ করছে, আমরা এর আগে একটু বলে দিই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, তাই তো? এর আগে আমরা ক্লাসে আলোচনা করেছি। ভার্ব কাকে বলে না, ভার্ব হচ্ছে কোনো কিছু হওয়া, থাকা বা করা বোঝাতে যে শব্দ ব্যবহার আমরা করি তাকে বলবো ভার্ব। ঠিক আছে, যেমন আমি হই একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট আমরা বলছি। তাহলে এই যে আই অ্যাম এ স্টুডেন্ট, অ্যামটা হচ্ছে বি ভার্ব, হওয়া, এটা হচ্ছে বি ভার্ব, তাই তো? আবার যদি আমরা বলি, মনে করো যে হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে, এই যে হ্যাজ, হ্যাজটা হচ্ছে এখানে হ্যাভ ভার্ব, তাই তো? প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্বের রূপ হচ্ছে হ্যাজ এবং হ্যাভ, পাস্ট টেন্সে হ্যাড। আবার আমরা যদি বলি যে হি প্লে ফুটবল, সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এর আগে আমরা টেন্স করেছি। তাহলে যে প্লে, প্লে শেষে এস যোগ হচ্ছে, কেননা সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বাই এস বসছে। তাহলে এটা হচ্ছে প্লেটা হচ্ছে ডু ভার্ব, এই অ্যাকশন ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, যেটাকে আমরা অনেক সময় প্রিন্সিপাল ভার্ব বা ডু ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং অ্যাকশন ভার্ব, তাহলে এই জাতীয় ভার্বগুলো, এগুলোকে আমরা ভার্ব বলছি কেন না, এগুলোর দ্বারা হওয়া বোঝাচ্ছে। বি মানে হওয়া, প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, ফিউচার টেন্সে শ্যাল বি, উইল বি। এগুলো আমরা আগে আলোচনা করেছি, তাই বিস্তারিত এগুলো এখানে বলার দরকার নেই, শুধু আমি দেখিয়ে দিচ্ছি যে ভার্ব এগুলো। ঠিক আছে, আবার এটা হ্যাভ ভার্ব, থাকা অর্থে, আমার আছে, তার আছে, তাদের আছে, এইরকম অর্থে হ্যাভ ভার্ব। আর প্লেটা হচ্ছে প্লে, সিং, ড্যান্স, এগুলো সব কিছু হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে এগুলোর দ্বারা কোনো কিছু হওয়া, থাকা বা করা বোঝাচ্ছে। এবার এই ভার্বকে আমরা যখন কে দিয়ে প্রশ্ন করব, কোনো সেন্টেন্সের ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো তাকে আমরা বলবো, ভুল লিখলাম আমি এখানে, সাবজেক্ট, তাকে আমরা বলবো সাবজেক্ট। যেমন এখানে আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে, আমি হই একজন ছাত্র। তাহলে এই যে এইটা অ্যাম, এটা সাধারণত আমরা বলি ইনট্রান্সিটিভ ভার্ব, তাই তো? ইনট্রান্সিটিভ ভার্ব, যে কোনো বিভার্বগুলো সবসময় ইনট্রান্সিটিভ ভার্ব হয়, আমি একজন ছাত্র, তাই তো? আবার এই যে বলছে হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। আবার হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এই যে প্রত্যেকটা বাক্যের প্রথমে যেগুলো আমরা ব্যবহার করছি, এগুলোকে আমরা সাধারণত যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে ফুটবল খেলে, কার কলম আছে, ঠিক আছে? আবার যদি আমরা বলি সে বই পড়ে, ঠিক আছে, তাহলে কে বই পড়ে, প্রত্যেকটা বাক্যের ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো তাকে আমরা বলবো সাবজেক্ট। তাহলে এখানে এই উপরের যে বাক্যগুলো, সেগুলোতে আমরা দেখলাম আই, হি, এগুলো হচ্ছে সাবজেক্ট, কে দিয়ে আমরা প্রশ্ন করলে। তাহলে ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তাকে সাবজেক্ট বলে। ঠিক আছে, এটা সাধারণত ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তাকে সাবজেক্ট বলে বা বলা হয়। এবারে আমরা অবজেক্টে আসব। একই রকম ভাবে অবজেক্ট মানে হচ্ছে কর্ম, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যেটা বাক্যের ক্রিয়াকে পরিচালনা করে। বাক্যের ক্রিয়াকে পরিচালনা করে সাবজেক্ট। ভার্বকে আমরা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। আবার একই রকম ভাবে অবজেক্ট বা কর্ম কোনটা না, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন যদি আমরা করি, ঠিক আছে, সে ফুটবল খেলে, সে কি খেলে, ফুটবল খেলে। আবার যদি বলি তারা বই পড়ে, তারা কি পড়ে, বই পড়ে। সে আমাকে একটি কলম দিয়েছিল, কি দিয়েছিল, কলম দিয়েছিল। তাহলে কি বা কাকে, ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, বা ভার্বকে কি বা
কাকে দিয়ে যদি প্রশ্ন করি, বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ঠিক আছে, তাহলে ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে আমরা বলবো অবজেক্ট বা কর্ম। তাহলে ভার্ব হচ্ছে ক্রিয়া, সাবজেক্ট হচ্ছে কর্তা এবং অবজেক্ট হচ্ছে কর্ম। ঠিক আছে, তাহলে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব চিনতে আমাদের নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এরপরে আমরা ভয়েসের মেন আলোচনাতে আমরা যাব। দেখো, তাহলে আমরা আগেই বললাম যে ভয়েস মানে হচ্ছে একটা ভার্ব ফর্ম বা ক্রিয়ার একটা বিশেষ রূপ, তাই তো? তাহলে ভয়েস ইজ এ ভার্ব ফর্ম হুইচ ইন্ডিকেটস whether subject acts or subject is acted upon। সাবজেক্ট নিজে কাজ করছে নাকি সাবজেক্টের উপর কাজটা আপতিত হচ্ছে। যেমন মনে করো আমরা যদি বলি, এখানে একটা সেন্টেন্স যদি আমরা এখানে লিখি, একটা সেন্টেন্স যদি আমরা এখানে লিখি, দেখো যেমন যদি বলি হি রাইটস এ লেটার, তাই তো? তাহলে এখানে ভার্ব ফর্মটা হচ্ছে রাইটস। আবার যদি এই বাক্যটাকে আমি এভাবেও আমরা লিখতে পারি, এ লেটার ইজ রিটেন বাই হিম। কিভাবে হলো সেটা আমরা পরে আলোচনাতে আসছি, তার রুলস গুলো নিয়ে। শুধু আমরা দেখো এখানে দেখাচ্ছি, এইটা একটা বাক্য, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। আবার বলছি এ লেটার ইজ রিটেন বাই হিম, তাহলে এটা হচ্ছে এখানে ভার্ব ফর্ম। তাহলে দুটো সেন্টেন্সের অর্থ একই, শুধু গঠন রীতিটা আলাদা হয়ে গেছে। তাহলে দুটো সেন্টেন্সের কোথাও আমরা বলছি হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে, আর একটি চিঠি লেখা হয় তার দ্বারা। দুটো বাক্যের অর্থটা ভেবে দেখো একই, কিন্তু এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে হি। প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, কিন্তু এই ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজটা করছে, সে চিঠি লেখে, অর্থাৎ লেখার কাজটা সে এখানে করছে। আবার এই দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে এ লেটার। এখানে দেখো সাবজেক্ট, চিঠিটি লেখা হয় তার দ্বারা, তাহলে এখানে লেখা কাজটা কিন্তু চিঠিটা নিজে নিজে করতে পারছে না, তাই তো? তাহলে চিঠিটা নিজে নিজে করতে পারছে না, অর্থাৎ এই লেখা কাজটা আপতিত হচ্ছে চিঠিটার উপরে। তাহলে এই বাক্যের এটা কিভাবে আমরা বুঝতে পারছি কোথায় সাবজেক্ট নিজে কাজ করছে বা কোথায় কাজটা সাবজেক্টের উপর আপতিত হচ্ছে, সেটা আমাদের ইন্ডিকেট করছে এই ভার্ব ফর্মটা। তাই এই ভার্বের যে বিশেষ যে রূপ বা ক্রিয়ার যে বিশেষ রূপ বা ভার্বের এই যে ফর্ম, এই ভার্বের ফর্মটাকে আমরা বলছি বাচ্য বা ভয়েস, যেটা ইন্ডিকেট করছে বা যেটা ইঙ্গিত দিচ্ছে সাবজেক্ট নিজে কাজ করছে নাকি সাবজেক্টের উপর কাজটা আপতিত হচ্ছে। এবার এই ভয়েসের আমরা ক্লাসিফিকেশনে আসবো। ক্লাসিফিকেশন অফ ভয়েস, ভয়েসের শ্রেণী বিভাগ। ভয়েসকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য, অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য। দুই হচ্ছে প্যাসিভ ভয়েস বা হচ্ছে কর্মবাচ্য, এবং তিন হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস যেটাকে আমরা বলি কর্তৃ কর্মবাচ্য। স্যার আর নিচে আসবেন না, তাহলে এই ভয়েসকে আমরা সাধারণত বা বাচ্যকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস, একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? আমরা জানি অ্যাক্টিভ কথাটার অর্থ হচ্ছে সক্রিয়, তাই তো? তাহলে যে বাচ্চে কর্তা সক্রিয়, অর্থাৎ কর্তা নিজে কাজটা করছে, যে বাচ্চে কর্তা নিজে কাজটা করছে, সেই বাচ্চটিকে বা সেই বাচ্চার ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে আছে বলা হচ্ছে। জিনিসটা বোঝাতে পারলাম? যে বাচ্চে সাবজেক্ট নিজে কাজটা করছে, যেমন আমরা যদি বলি হি রাইটস এ লেটার, সে চিঠি লেখে, তাহলে ভয়েসটা চিনতে গেলে আমাকে ক্রিয়ার রূপটাকে দেখতে হবে, ভার্ব ফর্মটাকে দেখতে হবে, তাই তো? সে চিঠি লেখে, তাহলে এই যে লেখা কাজটা বা এই ভার্বটা আমাদের ইন্ডিকেট করছে যে সে কাজটা নিজে করছে। তাহলে এখানে যে কর্তা লেখা কাজটা সম্পাদন করছে, তাহলে এই যে ক্রিয়াটাকে নিজে সম্পাদন করছে যে কর্তা বা সাবজেক্ট,
যেহেতু এই সাবজেক্টটা নিজে কাজটা সম্পাদন করছে, তাই এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে পড়ছে, বা এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসই বলবো। ভার্বটা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে রয়েছে, তাই তো। আর যখন প্যাসিভ কোনটা না, প্যাসিভ কথাটার বাংলা অর্থ হচ্ছে নিষ্ক্রিয়, ক্রিয়াহীন। কর্তা যেখানে নিষ্ক্রিয়, কোনো কাজ করছে না, কাজের ফলটা বা ক্রিয়ার যে ফলটা কর্তার উপর আপতিত হচ্ছে, তাকে বলছি আমরা প্যাসিভ ভয়েস। কর্মবাচ্য, যেমন এ লেটার ইজ রিটেন বাই হিম, তাহলে এইখানে সাবজেক্ট হচ্ছে লেটার। এই বাচ্চাটাতে সাবজেক্ট যেটা লেটার, সে কি নিজে কোনো কাজ করছে? লেখা কাজটা কি রিটার নিজে নিজে লিখতে পারছে না। এই যে লেখা কাজটা ইজ রিটেন, এই যে ভার্ব ফর্মটা, ক্রিয়ার লেখার যে কাজটা, এই যে লেখা নামক যে কাজটা, এটা আপতিত হচ্ছে লেটারের উপর। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট নিষ্ক্রিয়, সাবজেক্টের উপর কাজটা আপতিত হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ বুঝতে পারলে, যেখানে কর্তা নিজে কাজটা করছে সেখানে ভয়েসটা অ্যাক্টিভ, আর যেখানে কর্তা নিজে কাজ করছে না, কর্তার উপরে কাজটা আপতিত হচ্ছে, সেখানে ভয়েসটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এরপরে আরেক ধরনের ভয়েস আছে, সেটাকে আমরা বলি কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি কথাটার অর্থ হচ্ছে সেমি অর হাফ, অর্ধ। কোয়াসি প্যাসিভ ভয়েস বলতে বা কর্তৃকর্মবাচ্য বলতে আমরা সেই বাচ্যটাকে বুঝবো যার গঠনটা হচ্ছে অ্যাক্টিভ, কিন্তু ভাবটা অর্থগত দিক থেকে বা ভাবগত দিক থেকে যেটা প্যাসিভ। কিরকম জিনিসটা? যেমন মনে করো, যদি আমরা বলি হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, হানি মানে মধু, মধু মিষ্টি স্বাদ বা মধুর মিষ্টি স্বাদ লাগে, তাই তো। তাহলে মধুর মিষ্টি স্বাদ লাগে, দেখো সাবজেক্ট ভার্ব ফর্ম, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো এটা সাধারণত এই বাক্যটাকে মধু মিষ্টি লাগে, চলেছে মধু মিষ্টি লাগে, এই বাক্যটাকে দেখে আমরা বুঝতে পারছি যে এর গঠন রীতিটা দেখো। আমরা গঠনগুলো এর আগেও আলোচনা করেছি, ফের আবার আলোচনা করব। তো দেখো এই গঠন রীতিটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এটা অ্যাক্টিভে আছে, কিন্তু এর ভাব অর্থটা তুমি যদি দেখো, মধু মিষ্টি লাগে, মধু তো আর নিজে নিজে মিষ্টি লাগে না, মধু মিষ্টি লাগে যখন এটা স্বাদ নেওয়া হয়, তাই তো। রসগোল্লা টেস্ট সুইট, রসগোল্লা মিষ্টি লাগে, রসগোল্লা মিষ্টি লাগে কখন? যখন রসগোল্লাটা মিষ্টি তখন লাগবে যখন এটা স্বাদ নেওয়া হয়। তাহলে ভাবগত দিক থেকে এটা প্যাসিভ, কিন্তু গঠনগত দিক থেকে অ্যাক্টিভ। তাহলে যে বাচ্য গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থগত বা ভাবগত দিক থেকে প্যাসিভ, তাকেই বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। আবার এইরকম রয়েছে, মনে করো দ্য ওয়াল ফিলস রাফ, রাফ মানে খসখসে বা অমসৃণ, দেওয়ালটিকে অমসৃণ মনে হয়। তাহলে দেওয়ালটিকে নিজে নিজে অমসৃণ মনে করে না, দেওয়ালটি অমসৃণ যখন এটাকে তুমি অনুভব করো, তাই তো। তুমি হাত দিয়ে বা কোনো স্পর্শের মাধ্যমে যখন তুমি সেটাকে দেখো, তাহলে দ্য ওয়াল ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট, দ্য ওয়াল ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট। তাহলে এইগুলো হচ্ছে অর্থগত দিক থেকে প্যাসিভ, কিন্তু গঠনগত দিক থেকে অ্যাক্টিভ। তাহলে যে বাচ্চ গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থগত দিক থেকে প্যাসিভ, তাদেরকে আমরা বলছি কোয়াসি প্যাসিভ ভয়েস। ঠিক আছে, কোয়াসি প্যাসিভ ভয়েসের পরিবর্তন কিভাবে আমরা করবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেই নিয়মগুলোতে আমরা একটু পরে আসবো। আগে আমরা এখানে তাহলে আজকে আমরা এখানে দেখলাম যে ভয়েসকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করছি, অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। এরপরে আমরা চলে আসবো দেখো ভয়েস চেঞ্জের কিছু জেনারেল রুলস। চলো how to change the voice, how to change the voice, কিভাবে ভয়েস বা কিভাবে বাচ্চের পরিবর্তন করবে। বাচ্চ আমরা দেখলাম অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোয়াসি প্যাসিভ, এই তিন ভাগে আমরা বাচ্চকে ভাগ করছি। তো এই যে ভয়েসকে তুমি চেঞ্জ করবে, ভয়েস চেঞ্জ কাকে বলে? ভয়েসটা তো আমরা জানলাম যে ভয়েস হচ্ছে একটা ক্রিয়ার বিশেষ রূপ, যেটা ইঙ্গিত দেয় সাবজেক্ট নিজে কাজ করছে নাকি কাজটা সাবজেক্টের উপর আপতিত হচ্ছে, এটাকে আমরা বলি ভয়েস বা বাচ্য। কিন্তু সেটা পরিবর্তন কিভাবে করবে না, এক বাচ্য থেকে আরেক বাচ্চে ক্রিয়ার রূপের যে পরিবর্তন, সেটা কি বলছি আমরা ভয়েস চেঞ্জ।
এক বাচ্য থেকে আরেক বাচ্চে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে ক্রিয়ার রূপের যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে আমরা বলছি বাচ্চের পরিবর্তন বা ভয়েস চেঞ্জ। এই যে এই ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কিছু জেনারেল রুল জানতে হবে, ঠিক আছে? বেসিক রুলস অফ চেঞ্জিং ভয়েস চেঞ্জের কিছু বেসিক রুল আমরা আগেই জেনেছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যখন আমরা বাচ্চের পরিবর্তন করব তখন সেটাকে আমরা কি করব না সাবজেক্টকে অবজেক্টের জায়গায় এবং অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। কারণ আমরা জানি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিংবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে গেলে সাবজেক্ট অবজেক্টের জায়গা দখল করবে এবং অবজেক্ট সাবজেক্টের জায়গা দখল করবে, ঠিক আছে? এটা জানি তো আমরা। তাহলে এটা হচ্ছে প্রথম রুল। ফার্স্ট রুল হচ্ছে সাবজেক্ট অবজেক্ট পরস্পরের জায়গা দখল করবে, ইন্টারচেঞ্জ হচ্ছে। দ্বিতীয় রুলসটা কি না, দ্বিতীয় রুলসটা হচ্ছে সাধারণত অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে ভয়েসের পরিবর্তন করব তখন অবজেক্টের পূর্বে বাই প্রিপোজিশন আমরা বসাবো। সাধারণত, সব জায়গাতে কিন্তু বাই হবে না। সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যখন আমরা পরিবর্তন করব বাচ্চার তখন অবজেক্টের পূর্বে আমরা সাধারণত বাই প্রিপোজিশন বসাবো। কিছু কিছু ক্ষেত্রে কখনো টু প্রিপোজিশনও বসে, টু প্রিপোজিশন বসে, কখনো উইথ প্রিপোজিশন বসে, আবার কখনো অ্যাট প্রিপোজিশন বসে। এই প্রিপোজিশনগুলো দিয়ে কিভাবে ভয়েসের পরিবর্তন হয় সেটা আমরা পরে আলোচনাতে আমরা আসবো, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হয়। এছাড়া আরেকটা পরিবর্তন হয় এই ভয়েস চেঞ্জের সময়, আরেকটা নিয়ম আমাদের খেয়াল রাখতে হয়। সেটা কি না, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যখন তুমি ভয়েসের করবে বা পরিবর্তন করবে তখন যদি সাবজেক্ট বা অবজেক্টের স্থানে নাউন থাকে, কথাটা মাথায় রাখো, সাবজেক্টের স্থানে অথবা অবজেক্টের স্থানে যদি কোনো নাউন থাকে তাহলে কিন্তু সেই নাউনের কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেটা অবিকৃত অবস্থায় থাকবে। কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় সেটা অ্যাক্টিভই হোক অথবা প্যাসিভই হোক, যদি প্রনাউন থাকে তাহলে সেই প্রনাউনের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করবো বা সেই প্রনাউনের কিছু পরিবর্তন হয়। কিভাবে প্রনাউনের পরিবর্তন হয়? চেঞ্জ অফ দ্য প্রনাউন, চেঞ্জ অফ দি প্রনাউন, প্রনাউনের কিছু পরিবর্তন হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, দুদিকে আমি অ্যারো দিয়েছি, ঠিক আছে? যদি অ্যাক্টিভে যদি আই থাকে, কোন নাউন, প্রপার নাউন, নাম থাকলে তার কিন্তু পরিবর্তন হবে না। যেমন রাম ইটস রাইস, রাইস ইজ ইটেন বাই রাম, রামটার কিন্তু পরিবর্তন হবে না কারণ রামটা হচ্ছে নাউন, প্রপার নাউন। কিন্তু যদি বলি আই ইট রাইস, তখন রাইস ইজ ইটেন বাই মি। কিভাবে হচ্ছে সেটা আমরা পরে আসবো, শুধু প্রনাউনটার পরিবর্তনটা লক্ষ্য করো। তাহলে আই যদি অ্যাক্টিভে থাকে সেটা প্যাসিভে হয়ে যাবে মি, ঠিক আছে? আবার মি থাকলে প্যাসিভে, তখন যদি তুমি অ্যাক্টিভ করো তখন সেটা কিন্তু আই হয়ে যাবে। উই, উই থাকলে কি হবে? উই থাকলে হয়ে যাবে আস। ইউ এর কোনো পরিবর্তন হবে না, ইউটা ইউই থাকবে, ঠিক আছে? হি থাকলে হয়ে যাবে হিম, আর হিম থাকলে সেটা হয়ে যাবে হি। সি থাকলে হয়ে যাবে হার, হার থাকলে হয়ে যাবে এদিকে সি। দে থাকলে হয়ে যাবে দেম, আর দেম থাকলে হয়ে যাবে এদিকে দে। আর একটা প্রনাউন আছে ইট, যেটা আমরা ইনঅ্যানিমেট অবজেক্ট বা কোনো জড় পদার্থের ক্ষেত্রে বা নিম্নতর কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ঠিক আছে? আমরা ইট প্রনাউনটা ব্যবহার করি। যেমন ডগ গার্ডস আওয়ার হাউস অ্যাট নাইট, ডগের পরিবর্তে আমরা বলতে পারি ইট, ইট গার্ডস আওয়ার হাউস অ্যাট নাইট। তাহলে ডগের পরিবর্তে ডগ হচ্ছে নিম্নতর প্রাণী, মানুষের থেকে নিম্নতর কোনো প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহার করছি, অথবা জড় পদার্থের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। তাহলে সেই ইটটা ইটই থাকে, আর ইউ থাকলেও ইউ থেকে যায়। ইউ এবং ইট এই দুটোর কোনো পরিবর্তন হয় না। বাকি প্রনাউনগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই পরিবর্তনগুলো আমরা কিন্তু লক্ষ্য করি, ঠিক আছে? তাহলে এই সাধারণত এগুলো বেসিক রুলস, ভয়েস চেঞ্জ করবার আগে আমাদের এই বেসিক রুলসগুলো মনে রাখতে হবে। তাহলে প্রথম রুলটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পরের স্থান দখল করে, পরস্পরের স্থান
দখল করে, এটা আমরা বলেছি, লেখাটা হয়নি, লিখে দিলাম। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পরের স্থান দখল করবে। দ্বিতীয় রুলটায় অবজেক্টের পূর্বে সাধারণত বাই প্রিপোজিশন বসবে, কিছু কিছু ক্ষেত্রে টু, কোথাও উইথ, কোথাও অ্যাট প্রিপোজিশন বসে, সেগুলো আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন দেখব। আর প্রনাউনের কিছু কিছু পরিবর্তন হয়, ইউ এবং ইট এই দুটো পরিবর্তন হয় না। বাকি এই প্রনাউনগুলো সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় থাকলে সেগুলো কিভাবে পরিবর্তিত হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করি। ঠিক আছে, এবারে আমরা দেখো বিভিন্ন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হয় সেগুলোতে আমরা চলে আসবো। বোর্ডটা একটু সোজা করে দিন আর একটু, ঠিক আছে ঠিক আছে। দেখো আমরা প্রথমে বিভিন্ন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অফ ভেরিয়াস সেন্টেন্সেস, বিভিন্ন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হয় টেন্স অনুযায়ী, অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী বিভিন্ন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হয়। তাহলে প্রথমে আমরা আসবো অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্ট থেকে এসছে অ্যাসার্টিভ। যখন বক্তা কোনো কিছু সম্পর্কে, কোনো ঘটনা সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে যখন তার মতামত ব্যক্ত করছে বা অ্যাসার্ট করছে, সেই বাক্যগুলোকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে আমরা চেঞ্জ করি বিভিন্ন টেন্স অনুযায়ী সেগুলো আমরা দেখব। তো দেখো প্রথমে আমরা আসবো প্রেজেন্ট টেন্সে। আমরা এই টেন্সগুলো খুব একটা বেশি বিস্তারিত আলোচনায় যাব না, কেননা টেন্সে আমরা এই আলোচনাগুলো করেছি, তবুও যতটা প্রাসঙ্গিক সেইগুলো আমরা আলোচনা করব। প্রেজেন্ট টেন্স বর্তমানকালে কোনো কাজ হয় বা নিত্য সত্য বা কোনো কি বলবো যে অভ্যাসজনিত কোনো কাজ বোঝাতে আমরা বর্তমানে অভ্যাসজনিত কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। এবারে প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য, হ্যাঁ, বা বর্তমানে কোনো কাজ হয় এরূপ বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট ব্যবহার করি। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোনো কাজ চলছে যার শেষ হওয়ার আমরা ইঙ্গিত পাইনি এরূপ বোঝাতে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আবার পারফেক্টের ক্ষেত্রে কোনো কাজ সদ্য শেষ হয়েছে যার ফলটা বর্তমান আছে সেরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস সাধারণত আমরা ব্যবহার করি কিভাবে না, যখন কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে, দীর্ঘ সময় ধরে অতীতে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। তাহলে এই যে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকটাই এই প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করছি, কিন্তু এখানে ভয়েস আমরা সাধারণত প্রেজেন্ট টেন্সের 3টে পার্টের আমরা করব। প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রথমে আমরা আসবো প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েসে। প্রেজেন্ট ইনডেফিনাইট প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বর্তমানকালে কোনো কাজ হয়, বর্তমানকালে কোনো কাজ হয় বা চলে এরূপ বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। এক্ষেত্রে বর্তমানে কোনো অভ্যাসগত কাজ বোঝাতে, যেমন বাবা বাজারে যান, মা রান্না করেন, আমি বই পড়ি, তারা বিদ্যালয়ে যায়, এগুলো হচ্ছে বর্তমানের অভ্যাসগত কাজ। ঠিক আছে। আবার চিরন্তন সত্য, যে সত্য কখনো বদলাবে না, যেমন আমরা বলছি সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, বলছি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই সত্যগুলো কোনোদিন বদলাবে না, এগুলোকে আমরা বলছি চিরন্তন সত্য। আবার আমরা যেগুলো বর্তমানে হয় সেগুলো তো আছেই, তাহলে এই রকম কাজগুলো বোঝাতে বর্তমানকালে কোনো কাজ হয় বা চলে বা অভ্যাসগতভাবে কোনো কাজ হয়ে থাকে এরূপ বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। এবার প্রত্যেকটা টেন্সের আমরা অ্যাক্টিভে এবং প্যাসিভের ক্ষেত্রে কিভাবে পরিবর্তনগুলো হয় সেগুলো আমরা লক্ষ্য করব। দেখো প্রেজেন্ট ইনডেফিনাইটেরও অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো নিয়ম আছে। অ্যাক্টিভের নিয়মগুলো কি আমরা একটু বলে নিই। যে সাবজেক্টের ক্ষেত্রে আমরা এই শর্ট ফর্মগুলো ব্যবহার করব এস, অবজেক্টের ক্ষেত্রে এই শর্ট ফর্মগুলো ব্যবহার করব ও, আর ভার্বের ক্ষেত্রে এই শর্ট ফর্মগুলো ব্যবহার করব ভি। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে নিয়মটা কি, এস মানে সাবজেক্ট, তারপরে ভার্ব মানে ভি, তারপর হচ্ছে অবজেক্ট। আর যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন
সিঙ্গুলার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস বসে সাধারণত। ঠিক আছে, তাহলে নিয়মটা হচ্ছে এস প্লাস ভি প্লাস ও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বাই এস বসে। আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন নিয়ে আগে আলোচনা করেছি, তাই তো? ফার্স্ট পারসন কোনগুলো? আমি, আমরা, আই, উই। সেকেন্ড পারসন তুমি, তোমরা, দুটোর ক্ষেত্রে ইউ। এবং থার্ড পারসন হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি সবকিছুই থার্ড পারসন। সে, তাহারা, রাম, সাম, যদু, মধু, স্কুল, চেয়ার, টেবিল সবকিছু থার্ড পারসন। এবার ওই থার্ড পারসনটা যদি সিঙ্গুলার হয়, মানে এক বচন হয়, একটি মাত্র ব্যক্তি বা বস্তু বোঝাতে যদি ব্যবহার হয়, তাহলেই ভার্বের শেষে কেবল এস বাই এস বসে, অন্যথায় বসবে না। ফার্স্ট পারসনের ক্ষেত্রেও না, সেকেন্ড পারসনের ক্ষেত্রেও না, এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রেও না। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস বসবে। ঠিক আছে, প্যাসিভের নিয়মটা কি? আমরা আগেই বলেছি, বেসিক রুলস দেখিয়েছি যে সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পরের জায়গা দখল করে। যখন তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবে তখন সাবজেক্টটা হয়ে যাবে কি? অবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস V3, মানে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম। এই সংকেতটা আমরা আগেই জানিয়েছি যে V3 মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম, আর থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে অবজেক্ট অ্যামিজার V3 মানে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আমরা আগেই বলেছি যে অবজেক্টের সাধারণত অবজেক্টের পূর্বে বাই বসবে, আর এখানে অবজেক্ট মানে কোনটা? প্যাসিভের, যেটা এদিকে সাবজেক্ট ছিল সেটা এদিকে অবজেক্ট হয়ে যাবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে অবজেক্টটা, এই সাবজেক্টটা অবজেক্ট হলো। তারপরে অ্যামিজার অবজেক্ট অনুযায়ী বসবে। এম বসে শুধুমাত্র আই এর ক্ষেত্রে, ইজ বসে যে কোনো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর আরটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, এগুলো আমরা জানি। তারপরে হবে ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই প্লাস সাবজেক্ট, মানে এদিকে যেটা অ্যাক্টিভে যেটা অবজেক্ট ছিল। ঠিক আছে, তো চলে এসো আমরা, যেমন আমরা দেখি, ধরো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে কোনো একটা আমরা এক্সাম্পল আসবো। যেমন মনে করো হি প্লেজ ফুটবল। তাহলে এই বাচ্চাটাকে দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, যদি আমার নিয়মটা জানা থাকে। দেখো হি সাবজেক্ট, তারপরে ভার্ব প্লে, তারপর অবজেক্ট ফুটবল। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের শেষে এস বাই এস বসবে। হিটা হচ্ছে থার্ড পারসন, তাই তো? আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে পড়ছে না, এবং হি বলতে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাহলে থার্ড পারসন এবং সিঙ্গুলার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের শেষে এস বাই এস বসবে। তাহলে হি প্লেজ ফুটবল, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটের অ্যাক্টিভ ফর্ম। এবারে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটের প্যাসিভে যাব। তাহলে এটাকে যখন আমরা, এই বাচ্চাটাকে যখন আমরা প্যাসিভে নিয়ে যাব, তখন কি হবে না অবজেক্ট বসবে। অবজেক্ট কোনটা? আমরা সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আমরা ভয়েস আলোচনার শুরুতেই আমরা বলেছি যে এটা হচ্ছে ভার্ব। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে কে খেলে, সে। সাবজেক্ট কি খেলে, ফুটবল, অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। এবারে প্যাসিভ করবার সময় আমরা কি করব না এদিকে অবজেক্ট বসবে, মানে এখানে যেটা অবজেক্ট ছিল এখানে চলে আসবে ফুটবল, মানে অ্যাক্টিভে যেটা অবজেক্ট ছিল প্যাসিভে সেটাই সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যখন এটা সাবজেক্ট হলো, এরপর অ্যাম ইজ আর, ফুটবলটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার শেষে কি হবে ইজ। তারপরে V3 মানে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। মেন ভার্ব কোনটা? প্লে। প্লে থার্ড ফর্ম কোনটা? প্লে, প্লেড, প্লেড, তাই তো? তাহলে এখানে ফুটবল ইজ প্লেড, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, মানে যেটা এখানে সাবজেক্ট ছিল হি, সেটা এদিকে অবজেক্ট হয়ে যাবে। হিটা কিসে পরিবর্তিত হয়? হিমে পরিবর্তিত হয়, বাই হিম। আবার যদি আমরা বলি, তোমরা নিজেরা এটা বলতে পারবে, উই ইট রাইস। তাহলে দেখো সাবজেক্ট উই, তাই তো? ভার্ব ইট, আর অবজেক্ট রাইস। কে খায়? আমরা খাই, উই। তাহলে এটা কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাচ্ছি। আবার কি খাই? অবজেক্ট রাইস। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম, এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্দিষ্ট নিয়মে বসলো, এবং এই নিয়মটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভে কনভার্ট করব, তাই তো? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভে কনভার্ট করলে কি হবে না অবজেক্টটা বসবে এইদিকে সাবজেক্টের জায়গায়, তাহলে রাইসটা এখানে চলে আসবে, তাই তো? তারপর রাইসের পরে কি হবে? ইজ
একটা ফুড আইটেম সিঙ্গুলার ফর্ম, সেই জন্য রাইস ইজ। তারপরে V3 ভার্বের থার্ড ফর্ম ইট, ইটের থার্ড ফর্ম কি ইট, এট, ইটেন, EATEN, ইটেন। তারপরে বাই, তারপর হচ্ছে সাবজেক্ট, এদিকে সাবজেক্ট ছিল উই, উইটা কি হয়ে যাবে আস হয়ে যাবে, তাই তো? তাহলে বাই আস, বোঝা গেছে? তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটের অ্যাক্টিভ এবং প্যাসিভের নিয়ম তা হলো এইভাবে। এরপরে আমরা চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ডেফিনেশনটা আগেও আলোচনা করেছি। বর্তমানকালে কোনো কাজ চলছে এরূপ বোঝাতে, যার শেষ হওয়ার আমরা ইঙ্গিত পাইনি এখনো, এরূপ বোঝাতে বর্তমানে কোনো কাজ চলছে যার শেষ হওয়ার ইঙ্গিত পাইনি, এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের নিয়মটা কি না, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, মানে বি ভার্বগুলো, প্লাস ভার্বিং ভি প্লাস আইএনজি, ভার্বের জন্য সংকেত আমরা ব্যবহার করেছিলাম ভি প্লাস অবজেক্ট, ঠিক আছে? এরপরে যখন আমরা প্যাসিভে করব তখন কি হবে না, অবজেক্টটা চলে আসবে এখানে, অবজেক্ট প্লাস অ্যামিজার, এই ভার্বগুলো থাকছে, প্লাস বিং, BEING, বিং, প্লাস V3 মানে প্রিন্সিপাল ভার্বটা থার্ড ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্ট, এদিকে যেটা সাবজেক্ট ছিল এদিকে সেটা চলে আসবে, মানে অবজেক্টের জায়গায় ওটা বসবে। দেখো তাহলে আমরা যদি বলি যে সে ফুটবল খেলছে, তাহলে এই ক্রিয়ার যে রূপটা দেখে আমরা বুঝতে পারছি যে কাজটা চলমান অবস্থায় আছে, চলছে, যার শেষ হওয়ার আমরা ইঙ্গিত পাইনি। তাহলে কি হবে, সাবজেক্ট হি ইজ, ভার্ব বি ভার্বটা বসালাম ফুটবল। তাহলে দেখো সাবজেক্ট এটা হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব প্লাস আইএনজি, প্লাস এটা হচ্ছে অবজেক্ট। যখনই আমরা প্যাসিভে কনভার্ট করব তাহলে ফুটবলটা এখানে বসে গেল, ফুটবলটা যেহেতু থার্ড পারসন, তাই তো আমি আমরা তুমি তোমরার মধ্যে পড়ছে না, এবং এটা সিঙ্গুলার, তাই ফুটবলের পর আমরা এখানে ইজ বসাবো। তারপরে বিং, কন্টিনিউয়াসের প্যাসিভে সবসময় বিং হবে, স্পেলিংটা খেয়াল রাখবে, BEING, বিং। তারপরে V3 মানে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে প্লে, তার থার্ড ফর্ম হচ্ছে প্লেড, বাই সাবজেক্ট, এদিকে সাবজেক্ট কি ছিল হি, তাহলে হিটা যখন পরিবর্তিত হয়ে যায় প্যাসিভে কি হবে হিম হয়ে যাবে। তাহলে ফুটবল ইজ বিং প্লেড বাই হিম। আবার যদি আমরা বলি, মনে করো আই এম ইটিং রাইস, সবসময় আমরা ভার্ব ফর্মটা খেয়াল রাখবো, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব ফর্মটা বি ভার্ব এম, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি এখানে বসলো, প্লাস হচ্ছে রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্মে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমরা প্যাসিভে কনভার্ট করব এই বাক্যটাকে। তাহলে প্যাসিভে কনভার্ট করলে কি হবে, রাইসটা অবজেক্ট এদিকে চলে আসবে, বসে যাবে রাইস। তারপরে রাইসটা যেহেতু সিঙ্গুলার ফর্ম ফুড আইটেম, এখানে রাইসের পরে ইজ বসলো, তারপরে বিং হবে, তারপরে বাই, এই সরি, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে ইট, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন, তারপর বাই, তারপর হচ্ছে আইটা এদিকে চলে আসলো, মি হয়ে গেল। তাহলে রাইস ইজ বিং ইটেন বাই মি, বোঝা গেছে? এবারে দেখো আমরা আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে না, বর্তমানে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে, সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু যার ফল বা যে কাজের প্রভাব এখনো বিদ্যমান রয়ে গেছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ফর্মটা কি না, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। হ্যাভ বা হ্যাজ এটা হচ্ছে হ্যাভ ভার্বের প্রেজেন্ট পারফেক্টের রূপ, ঠিক আছে?
তাহলে এই ক্ষেত্রে হ্যাভ কার ক্ষেত্রে বসে আর হ্যাজ কার ক্ষেত্রে বসে আমরা জানি। হ্যাজ বসে যে কোনো সিঙ্গুলারের ক্ষেত্রে আই বাদে, আর হ্যাভ বসে সমস্ত প্লুরাল এবং আই এর ক্ষেত্রে। ঠিক আছে, হ্যাজ আই বাদে যে কোনো সিঙ্গুলারের ক্ষেত্রে, আর হ্যাভ বসে হচ্ছে আই ও প্লুরালের ক্ষেত্রে। একটা কথা বলি, ইউ ইউ মানে তুমিও হয় আর ইউ মানে তোমরাও হয়, কিন্তু ইউটাকে আমরা সবসময় প্লুরাল সেন্সে ব্যবহার করব। তাহলে প্লুরাল সেন্সে ইউটা ব্যবহার করা মানে এখানে ইউ এর পরেও হ্যাভ হবে। সেটা যদি ইউটা যদি সিঙ্গুলারও হয়, ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়, কিন্তু ইউটা যদি সিঙ্গুলার ফর্ম হিসাবেও আমরা ধরি, তবুও কিন্তু ইউটাকে সবসময় আমরা প্লুরাল সেন্সে আমরা বসাবো। তাই ইউ এর পরে সবসময় প্লুরাল ভার্ব বসবে, মানে হ্যাভ বসবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে যদি আমরা বলি, মনে করে এখানে হি হ্যাজ প্লেড ফুটবল, তাহলে এটা আমরা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ফর্মে আছে। সে ফুটবল খেলেছে, খেলাটা সত্য হয়েছে, কিন্তু তার ফলটা এখনো বর্তমান। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে হ্যাভ হ্যাজের মধ্যে হিটা যেহেতু সিঙ্গুলার, তাই হি এর পরে হ্যাজ বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্মটা বসলো, তারপরে এখানে অবজেক্ট বসলো। তাহলে এটা দেখো সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। সুতরাং প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ফর্মে আছে। প্রেজেন্ট পারফেক্টের এটাকে আমরা যখন প্যাসিভে কনভার্ট করব, তখন কি হবে না, প্যাসিভের নিয়মটা হচ্ছে অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন। আমরা কন্টিনিউয়াসের প্যাসিভে বিং বসিয়েছিলাম, বিইআইএনজি, আর প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ হচ্ছে বিন, বিডব্লিউএন, এটা খেয়াল রাখবে, প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এবার এখানে কি হচ্ছে, যখন আমরা এটাকে প্যাসিভে করব, না ফুটবলটা এদিকে চলে আসবে, অবজেক্ট, ফুটবলটা সিঙ্গুলার ফর্ম, তাই ফুটবলের পরে আমরা এখানে হ্যাজ বসাবো, তারপরে বিন, তারপরে ভি3 ভার্বের থার্ড ফর্ম, প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম প্লে, প্লেড যেটা আছে ওটাই থাকবে, বাই হি আছে, হি থাকলে কি হয়ে যায়, প্রোনাউনটা প্যাসিভে হিম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা এভাবে করছি, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, তার অ্যাক্টিভ এবং প্যাসিভের রূপগুলো আমরা দেখালাম। এরপরে আমরা চলে আসবো পাস্ট টেন্সে। অতীতকালের কোনো কাজ বোঝাতে আমরা সাধারণত পাস্ট টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট টেন্স যেমন বর্তমানের কোনো কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, তেমনি অতীতকালের কোনো কাজ বোঝাতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। পাস্ট টেন্সের অ্যাক্টিভের ফর্মটা কি, পাস্ট টেন্সের একই রকম ভাবে তিনটে ভাগ আছে। ঠিক আছে, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট। তাহলে প্রথমে আমরা আসবো পাস্ট ইনডেফিনাইটে। পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইটের অ্যাক্টিভের নিয়মটা কি, না প্রথমে বসবে প্রেজেন্ট ইনডেফিনাইটের মতোই, শুধু একটু খেয়াল রাখতে হবে, সেখানে আমরা কি করেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এস প্লাস ভি প্লাস ও, এখানে বসবে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস ও। সেখানে শুধু ছিল ভি, মানে ভার্বের শুধু মেন ভার্বটাই বসবে ওখানে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বলতে পারি, মানে ভি1 ও বলতে পারি, আর এখানে বসবে ভি2 শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম। আর প্যাসিভ করলে কি করব, না প্যাসিভের নিয়মটা হবে অবজেক্ট, মানে যেটা এখানে অবজেক্ট ছিল এখানে অবজেক্টটা হবে সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, সেখানে ছিল অ্যাম ইজ আর প্যাসিভে, বিভার্বটা এখানে হচ্ছে বিভার্বটা ওয়াজ এবং ওয়্যার, প্লাস ভি3 মানে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, প্লাস বাই প্লাস সাবজেক্ট। আমি ভাত খেয়েছিলাম, তারা ফুটবল খেলেছিল, সে গান গেয়েছিল, অতীতকালে হয়েছিল। তাহলে অতীতকালে কোনো কাজ হয়েছিল রূপ বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। যেমন ধরো হি প্লেড, প্লেড, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ফর্ম ভার্বের, প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল, তাহলে এটা সাবজেক্ট, এটা ভি2, এটা অবজেক্ট,
যখন আমরা প্যাসিভ করব তখন কি হবে, এই অবজেক্টটা এখানে চলে এলো ফুটবল। ফুটবলটা যেহেতু আমরা আগেই বলেছি ওয়াজ এবং ওয়ার কার ক্ষেত্রে বসে, আগে আমরা আলোচনা করেছি, তবু বলে দিলাম। ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর ওয়ারটা হচ্ছে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। ইউটাকে সবসময় প্লুরাল সেন্সে ধরবে, ইউ মানে তুমি অথবা তোমরা। তুমি হলেও সেক্ষেত্রে কিন্তু ইয়ের পরে ওয়ার হবে, কারণ ইউটাকে আমরা প্লুরাল সেন্সে ব্যবহার করব। তাহলে ফুটবল, যেহেতু ফুটবল এটা সিঙ্গুলার ফর্ম, তাহলে সিঙ্গুলার ফর্মের পরে আমরা ওয়াজ বসাবো। ফুটবল ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম প্লে। প্লে এর থার্ড ফর্ম কি, প্লেড। প্লে, প্লেড, প্লেড, থার্ড ফর্ম হচ্ছে প্লেড। তারপরে বাই, তারপর সাবজেক্ট। সাবজেক্টের দিকে হি ছিল, এইখানে অবজেক্টের জায়গায় বসবে, হয়ে যাবে হিম। ঠিক আছে। আবার যদি বলি, যেমন মনে করো সি স্যাং এ সং। ঠিক আছে, স্যাং হচ্ছে সিং এর পাস্ট ফর্ম, সিং, স্যাং, সাং। তাহলে এক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট সি, এটা হচ্ছে সিং ভার্বের সেকেন্ড ফর্ম মানে ভি2। আর কি গেয়েছিল, একটি গান, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভি2 অবজেক্ট, পাস্ট ইনডেফিনাইটের অ্যাক্টিভ ফর্ম। এই পাস্ট ইনডেফিনাইটের প্যাসিভ করলে আমরা কি করব না, এ সং অবজেক্টের জায়গায় বসাবো, এ সং বসালাম। যেহেতু এটা একটি গান সিঙ্গুলার ফর্ম, সেই হিসাবে আমরা এ সং এর পরে আমরা ওয়াজ বসালাম, এ সং ওয়াজ। তারপরে কি হবে, ভি3। ভি3 কোনটা, স্যাং, তাই তো। এই স্যাংটা হচ্ছে সিং ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ওই সিং ভার্বের থার্ড ফর্মটা কি হবে, সিং, স্যাং, সাং, এসইউএনজি, এসইউএনজি। এ সং ওয়াজ সাং বাই হার, সিটা হয়ে গেল হার। তাহলে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করছি তখন প্রোনাউনের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাস্ট ইনডেফিনাইটের অ্যাক্টিভ এবং প্যাসিভের নিয়মটা দেখলাম, এটা বোঝা গেছে। এবারে আমরা আসবো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা যেমন প্রেজেন্ট একটা মনে রাখলেই আরেকটা মনে রাখতে পারবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা যেমন বর্তমানকালে কোনো কাজ চলছে যার শেষ হওয়ার ইঙ্গিত পাইনি, ঠিক পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতকালে কোনো কাজ চলছিল যার শেষ হওয়ার ইঙ্গিত পাইনি। আমি ভাত খাচ্ছি, খাওয়া কাজটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আমি ভাত খাচ্ছিলাম, আমার ভাত খাওয়া কাজটা চলছিল। সে ফুটবল খেলছিল, খেলা কাজটা অতীতে চলছিল। তাহলে অতীতকালে কোনো কাজ চলছিল যার শেষ হওয়ার ইঙ্গিত আমরা পাইনি, এরূপ বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এবার দেখো অ্যাক্টিভের নিয়মটা কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি প্লাস আইএনজি, ভি মানে ভার্ব প্লাস অবজেক্ট। যখন আমরা প্যাসিভ করছি তখন কি হবে না, ওই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, বি ভার্বটা থাকছেই, প্লাস বিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ওখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছিলাম অ্যামিজার, এখানে শুধু ওয়াজ ওয়ার, বাকিটা একই থাকবে। বিং কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্মে সবসময় বিং হবে, স্পেলিংটা দেখবে বিই আইএনজি, প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে। এবার দেখো আমরা একটা উদাহরণ দিচ্ছি, যে সে ভাত খাচ্ছিল, হি ওয়াজ ইটিং রাইস। তাহলে সাবজেক্ট হি, তারপরে হিটা যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ বসলো, ভার্বিং ইট প্লাস আইএনজি, অবজেক্ট রাইস। তাহলে সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বিং প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভে আমরা এটাকে কনভার্ট করব। তাহলে এই অবজেক্টটা এখানে বসবে, রাইসটা অবজেক্ট, তারপরে রাইসটা সিঙ্গুলার ফুড আইটেম, তাই এখানে রাইসের পরে ওয়াজ হলো, এরপরে বিং, বিই আইএনজি, বিং প্লাস ভি3 প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম ইট, ইটের থার্ড ফর্ম কি, ইটেন। ভার্ব ফর্মগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, যেগুলো লিখিয়েছিলাম। তাহলে রাইস ওয়াজ বিং ইটেন বাই, বাই হিটা হয়ে যাবে এদিকে হিম। তাহলে রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম হয়েছে। আবার যদি আমরা বলি যে ইউ ওয়ার
প্লেয়িং ক্রিকেট, তুমি ক্রিকেট খেলছিলে চলিত ভাষায়, অথবা বলবো তুমি ক্রিকেট খেলিতেছিলে সাধু ভাষায়। যাই হোক, খেলছিলে বা খেলিতেছিলে একই অর্থ প্রকাশ করছে, খেলা কাজটা চলছিল। তাহলে এখানে ইউ এর পরে আমরা ওয়ার করছি। আমরা বলেছিলাম ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়, কিন্তু সবসময় এটা প্লুরাল ভার্ব নেবে। তাহলে ইউ এর পরে ওয়ার হলো। এটা যখন আমরা এদিকে নিয়ে আসবো, তখন ক্রিকেটটা অবজেক্ট, ইউটা সাবজেক্ট, ওয়ার বিভাগ, এখানে প্লে মেন ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, ভার্ব ফর্ম। তাহলে ক্রিকেটটা এখানে বসালাম, অবজেক্ট এটা এখানে বসলো, সাবজেক্ট যায় ক্রিকেট। তারপরে ক্রিকেটটা যেহেতু সিঙ্গুলার, তাই ক্রিকেটের পর এখানে আমরা ওয়াজ বসালাম বিভাগটা। তারপরে বিং, বিং, তারপরে V3 প্লে, প্লে থার্ড ফর্ম হচ্ছে প্লেড বাই ইউ। ইউটা ইউ থাকে, আমরা বলেছিলাম যে ইউ এবং ইট এই দুটো কোনো পরিবর্তন হয় না, আনচেঞ্জ থেকে যায়। ঠিক আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা বোঝা গেছে। এরপরে আমরা আসবো পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের অ্যাক্টিভের নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাভ ভার্বের পাস্ট রূপ হচ্ছে হ্যাড, প্লাস V3 প্লাস অবজেক্ট। যখন প্যাসিভে করব তখন তার নিয়মটা হবে অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে, তাহলে দেখো পাস্ট পারফেক্ট অতীতকালে কোনো কাজ হয়েছিল, ইনডেফিনাইটের ক্ষেত্রে অতীতকালে হয়েছিল, আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে অনেক আগে হয়েছিল। এর অর্থে আমরা টেন্স করার সময় দেখেছিলাম অতীতের দুটো কাজের মধ্যে যেটা অপেক্ষাকৃত আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর অপেক্ষাকৃত পরে হবে ইনডেফিনাইট। তাহলে পাস্ট পারফেক্ট সাধারণত অনেক আগে হয়েছিল, সে ফুটবল খেলেছিল, অনেক আগে খেলেছিল। তাহলে হি হ্যাড প্লেড ফুটবল, হি হ্যাড প্লেড ফুটবল। সাবজেক্ট হ্যাড বসলো এখানে, হ্যাভ ভার্বের পাস্ট রূপ, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তার থার্ড ফর্ম, আর এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে দেখো এই অবজেক্টটা এখানে বসে যাবে প্যাসিভে, ফুটবল। তারপরে আমরা বসালাম হ্যাড, তারপরে বিন। সবসময় মনে রাখবে কন্টিনিউয়াসের প্যাসিভে বিং, BEING, আর পারফেক্টের প্যাসিভে হচ্ছে বিন, BEEN। এটা খেয়াল রাখবে। হ্যাড বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লে, প্লের থার্ড ফর্ম প্লেডই হবে, মানে ওটাই থেকে গেল প্লেড বাই হি, এটা হয়ে গেল এখানে। বোঝা গেছে পাস্ট পারফেক্ট। আবার যদি আমরা বলি, মনে করো উই হ্যাড রিটেন এ লেটার, উই হ্যাড রিটেন এ লেটার। তাহলে দেখো সাবজেক্ট, আমরা সবসময় ভার্ব ফর্মটা খেয়াল রাখবো। আমরা বলেছি ভয়েস মানে হচ্ছে ভার্ব ফর্ম, ভয়েস মানে হচ্ছে ক্রিয়ার একটা রূপ যেটা ইন্ডিকেট করছে সাবজেক্ট নিজে কাজ করছে না, সাবজেক্টকে দিয়ে করানো হচ্ছে এবং সাবজেক্টের উপর কাজটা আপতিত হচ্ছে। তাহলে এখানে দেখো সবসময় আমরা ভার্ব ফর্মটা দেখবো হ্যাড রিটেন। হ্যাড রিটেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ফর্ম, সাবজেক্ট তারপর হ্যাড তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে এ লেটার, এ লেটারটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব ফর্ম। এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন কি হবে না, এ লেটার, এ লেটার, তারপরে আমরা বসাবো হ্যাড বিন, যেমন আছে ঠিক সেইভাবেই বসাবো হ্যাড বিন। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম কোনটা, মানে রাইট মেন ভার্ব যেটা তার থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে রাইট রোট রিটেন, ওই রিটেনটাই হবে, তাই তো। রিটেন, এ লেটার হ্যাড বিন রিটেন বাই, উইটা কি হয়ে যাবে এদিকে আস, তাই তো। প্রোনাউনটা চেঞ্জ হয়ে গেল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় উইটা হয়ে গেল আস। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা কমপ্লিট করলাম। বোঝা গেছে তো এটা নিয়মটা। এবার দেখো আমরা আসবো ফিউচার টেন্সে। দেখো ফিউচার টেন্স, ফিউচার টেন্স
তার মধ্যে একই রকম এটাও তিনটে ভাগে বিভক্ত, ফিউচার মানে চারটে ভাগে বিভক্ত হলেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা সাধারণত ব্যবহার পাই না। ফিউচার ডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট। ফিউচার ইনডেফিনাইট ভবিষ্যতে কোনো কাজ হবে বা চলবে, ভবিষ্যতে কোনো কাজ হবে বা চলবে এরূপ বোঝাতে আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। এর নিয়মটা কি না, অ্যাক্টিভের নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। শ্যাল উইল কেবলমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বসে, আই এবং উই। শ্যালটা বসে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, আই এবং উই, আর উইলটা বসে বাকি সবার ক্ষেত্রে, বাকি সকলের ক্ষেত্রে। কিন্তু ভাইস ভার্সা যখন হয় আবশ্যিক অর্থে তখন কিন্তু উল্টোটা হয়, আয়ের পরে তখন উইল হয়ে যাবে, উইয়ের পরেও তখন উইল হয়ে যাবে। আর হিয়ের পরে যেহেতু শ্যাল হয়, মানে বাকি সকল আই উই বাদে বাকি সকলের ক্ষেত্রে যেহেতু উইল হয়, তখন কিন্তু হিয়ের পরে কিন্তু তখন উইল হবে না, শ্যাল হবে। কখন না আবশ্যিক অর্থে, সেটা তখন মোডাল ভার্ব হয়ে যাবে। আমরা মোডাল ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ওই যে তাছাড়াও আছে আরো নিড, ডেয়ার, হ্যাঁ, হ্যাভ টু, অ্যাম টু, ইজ টু, এগুলো। তো যাই হোক, আমরা আবশ্যিক অর্থে আমি সেখানে যাবই, আমি সেখানে যাবো বলতে আই শ্যাল গো দেয়ার, কিন্তু আমি সেখানে যাবই আবশ্যিক অর্থে আই উইল গো দেয়ার, মানে যেটা মাস্ট অর্থে ব্যবহার হয়। যাই হোক, মোটামুটি জেনারেল রুলটা হচ্ছে আই এবং উই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল এবং সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন সকলের ক্ষেত্রে উইল বসে সাধারণত। এরপরে প্যাসিভে অবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে? যেমন মনে করো আমরা বলছি উই শ্যাল ইট রাইস, আমরা ভাত খাবো, ভবিষ্যতে কোনো কাজ চলবে বা হবে। ক্রিয়ার যে রূপ ভার্ব ফর্ম শ্যাল ইট, উই সাবজেক্ট, ভার্ব ফর্ম এটা, আর এটা রাইসটা হচ্ছে অবজেক্ট। যখন আমরা প্যাসিভে করব কি হবে, এই রাইস অবজেক্টটা এখানে বসবে, রাইস, রাইসের পর কি হবে, শ্যাল না উইল, উইল হবে, কারণ আই উই এর ক্ষেত্রে শ্যাল হয়, রাইসটা তার মধ্যে পড়ছে না, তাহলে রাইসের পরে এখানে উইল হবে, রাইস উইল। তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইট, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন, ইটেন, তারপরে বাই, তারপরে সাবজেক্ট উই, উইটা হয়ে গেল এখানে আস। ঠিক আছে? একই রকম ভাবে যদি আমরা বলি ইউ উইল প্লে ক্রিকেট, সাবজেক্ট শ্যাল উইল, ভার্ব অবজেক্ট। ক্রিকেটটা এদিকে চলে আসবে প্যাসিভ করলে, ক্রিকেট, তারপরে শ্যাল উইলের মধ্যে ক্রিকেটের পরে উইল বসবে, তাই তো? আই উই বাদে বাকি সবার ক্ষেত্রে উইল হয়, তাহলে ক্রিকেটের পরে উইল, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, প্রিন্সিপাল ভার্ব প্লে, তার থার্ড ফর্ম প্লেড, তারপরে বাই, তারপরে ইউটা, ইউ থেকে যাবে, ইউ এর কোনো পরিবর্তন হবে না। তাহলে ফিউচার ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভের রূপগুলো বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে? এবারে আমরা আসবো, দেখো, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। ঠিক আছে? ভবিষ্যতে শুরু হবে এবং চলতে থাকবে। যেমন সে বিদ্যালয়ে যাইতে থাকিবে, বাবা বাজারে যাইতে থাকিবেন, যাওয়াটা এটা চলতে থাকবে, যে কোনো কাজ চলতে থাকবে ভবিষ্যৎকালে। ঠিক আছে? এরূপ বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। সাবজেক্ট প্লাস এখানে হবে শ্যাল বি অবলিক উইল বি, ফর্মগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে? শ্যাল বি এবং উইল বি প্লাস ভি প্লাস আইএনজি মানে ভার্বিং প্লাস অবজেক্ট। এক্ষেত্রে কি হবে প্যাসিভে? প্যাসিভ হবে অবজেক্ট প্লাস শ্যাল বি
অবলিক উইল বি প্লাস বিং। আবারও বলছি, কন্টিনিউয়াসের প্যাসিভে সবসময় বিং হবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক। শুধু চেঞ্জ হচ্ছে তোমার বি ভার্ব বা হ্যাভ ভার্বগুলোর ক্ষেত্রে, বাকিগুলো দেখবে প্রায় একই। এটা মনে রাখার সুবিধা, প্লাস বিং প্লাস এখানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা অ্যাক্টিভেনে সে বইটি পড়িতে থাকিবে, মানে বইটা পড়ার কাজটা চলবে তার, তাহলে সে বইটি পড়িতে থাকিবে। হি এর পরে এখানে উইল হবে, যার ক্ষেত্রে শ্যাল বসে কেবলমাত্র তার ক্ষেত্রে শ্যাল বি হবে, যার ক্ষেত্রে উইল বসে তার ক্ষেত্রে কেবলমাত্র উইল বি হবে। ঠিক আছে, তাহলে হি এর ক্ষেত্রে যেহেতু উইল হয়, তাই তো, তাহলে হি এর ক্ষেত্রে উইল বি হবে এখানে, হি উইল বি। ঠিক আছে, ভার্বিং পড়িতে থাকিবে, পড়ার ইংরেজি রিড, তার সঙ্গে আইএনজি রিডিং। হি উইল বি রিডিং, কি পড়বে? বইটি। তাহলে সাবজেক্ট, ভার্ব ফর্ম, অবজেক্ট। ভার্ব ফর্মটা দেখে আমরা বুঝতে পারছি এটা ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। নিয়মটা আমার মনে থাকলে আমি সেন্টেন্সটাকে স্ক্যান করলে আমি বলতে পারবো যে এটা কোন টেন্সের বা কোন ফর্মে আছে। ঠিক আছে, এটাকে আমরা প্যাসিভ ফর্মে করলে কি হবে? দি বুক, যেটা অবজেক্ট এখানে বসবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় দি বুক, তারপরে বসবে উইল বি, তাই তো। আই উই ছাড়া বাকি সবার ক্ষেত্রে উইল হয়, তাহলে দি বুক এর ক্ষেত্রে উইল বি হবে, দ্য বুক উইল বি, তারপর বিং, বিং। ভার্বের থার্ড ফর্ম রিড, তার থার্ড ফর্ম হচ্ছে রিড, রেড, রেড, তাই তো। প্রোনাউন্সিয়েশনটা আলাদা কিন্তু স্পেলিংটা একই, রেড। বাই সাবজেক্ট হি, এদিকে ছিল এদিকে হয়ে যাবে হিম। বোঝা গেছে? এরপরে আমরা আসবো ফিউচার পারফেক্টে। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হয়ে শেষ হয়ে থাকবে। আমি চিঠিটি লিখে রাখবো, ভবিষ্যতে লেখা হবে, আবার লেখাও হয়ে যাবে। তুমি কাজটি করে রাখবে, ঠিক আছে, করতে থাকবে নয়, তাহলে সেটা চলবে। আমি চিঠি লিখিতে থাকিব, তাহলে সেটা কিন্তু চলবে। আমি চিঠিটি লিখে রাখবো, তুমি বইটি পড়ে থাকবে, এই অর্থে। তাহলে ভবিষ্যতেই কোনো কাজ শুরু হবে, আবার ভবিষ্যতেই কাজটা শেষ হওয়ার একটা ইঙ্গিত পেয়ে যাব। তাহলে ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে শেষ হওয়ার ইঙ্গিত আমরা পেয়ে থাকবো, এরূপ বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। তার স্ট্রাকচারটা কি অ্যাক্টিভে? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এরপরে প্যাসিভ যখন করব তখন হবে অবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এটা তো থাকবেই, তারপরে বিন। প্রত্যেকটা পারফেক্টের প্যাসিভের ক্ষেত্রে আমরা বিনটা ইউজ করি। বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন মনে করো আমি চিঠিটি লিখে রাখবো, আই শ্যাল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম রাইট, লেখা, তার থার্ড ফর্ম হচ্ছে রিটেন, রাইট, রোট, রিটেন, রিটেন দি লেটার। আমি চিঠিটি লিখে রাখবো, ভবিষ্যতেই লিখবো, আবার ভবিষ্যতেই আমার কাজটা কমপ্লিট হয়ে থাকবে, শেষ হয়ে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখো একই রকম স্ট্রাকচারটা দেখে আমরা বুঝতে পারবো এটা ফিউচার পারফেক্টের প্যাসিভে আছে, এই অ্যাক্টিভে আছে। ফিউচার পারফেক্টে যখন আমরা প্যাসিভ করবো তখন কি হবে? আইটা যেহেতু এখানে সাবজেক্ট ছিল, লেটারটা অবজেক্ট ছিল, এখানে অবজেক্টের জায়গায় দি লেটারটা বসবে, মানে সাবজেক্টের স্থানে অবজেক্টটা বসলো, তারপরে লেটারের পরে হবে উইল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে বিন, ভার্বের থার্ড ফর্ম রিটেন, বাই মি। বোঝা গেছে? এরকম ভাবে তোমরাও নিজেরা করতে পারবে। এইটা বলো দেখিনি, হি উইল হ্যাভ caught a fish, সে একটি মাছ ধরে থাকবে। এখন মাছটা ভবিষ্যতেই ধরবে এবং ধরে থাকবে, মানে ধরে ধরা কাজটাও শেষ হয়ে যাবে ভবিষ্যতে। তাহলে হি উইল হ্যাভ caught a fish, সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব ফর্ম হচ্ছে উইল হ্যাভ caught a fish, অবজেক্ট।
তাহলে ফিশটা অবজেক্টের জায়গায় আসবে, এই মানে এই অবজেক্টটা এটা সাবজেক্টের জায়গায় বসবে, তাই তো? তাহলে হবে এ ফিশ। তারপরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর মধ্যে কোনটা বসবে? উইল হ্যাভ, তাই তো? এ ফিশ উইল হ্যাভ। যার ক্ষেত্রে উইল হয় তার ক্ষেত্রে উইল বি বা উইল হ্যাভ যেটা থাকবে তারপরে সেটাই বসবে, ঠিক আছে? আবার যার ক্ষেত্রে শ্যাল হয় তার ক্ষেত্রে শ্যাল হ্যাভ বা শ্যাল বি সেগুলো সব হবে। তাহলে আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল হয়, বাকি সবার ক্ষেত্রে উইল হয়। তাহলে আই এবং উই এর মধ্যে ফিশটা পড়ছে না, মানে উইল হবে। আর এখানে উইলের পরে কোন ফর্মটা আছে? উইল হ্যাভ। তাহলে এ ফিশ উইল হ্যাভ, তারপরে বিন, এ ফিশ উইল হ্যাভ বিন, তারপরে V3 ভার্বের থার্ড ফর্ম, প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম কট, মেন ভার্বটা হচ্ছে ক্যাচ, ক্যাচের থার্ড ফর্ম হচ্ছে ক্যাচ, কট, কট CAUGHT, কট। তাহলে এ ফিশ উইল হ্যাভ বিন কট বাই হিম, বাই হিম, এটা হিম হয়ে গেল, ঠিক আছে? তাহলে টেন্স অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়মগুলো অ্যাক্টিভ এবং প্যাসিভে আমরা করে দেখালাম, সমস্ত নিয়ম এবং উদাহরণগুলো দেখালাম। এটা বোঝা গেছে, ঠিক আছে? এরপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমরা মোডাল ভার্ব দিয়ে যেরকম যে সেন্টেন্সগুলো শুরু হয় তার নিয়মগুলো কিরকম আমরা একটু দেখব। আর কতক্ষণ স্যার? 10 মিনিট মতো? দেখো, সেন্টেন্স উইথ মোডাল, সেন্টেন্স উইথ মোডাল অক্সিলারি বা মোডালসও বলতে পারি আমরা, ঠিক আছে? সেন্টেন্স উইথ মোডালস, মোডাল অক্সিলিয়ারি। মোডাল ভার্ব কাকে বলে? আমরা জানি যে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব তার নিজ অর্থ পূরণের জন্য কখনো কখনো সাহায্যকারী ভার্বকে, এই কখনো কখনো কিছু সাহায্যকারী ভার্বকে সাথে নেয়, ঠিক আছে? তাদেরকে আমরা বলি অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেগুলো মেন ভার্বকে সাহায্য করবার জন্য ব্যবহৃত হয় তাদেরকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি কোনগুলো আমরা আগে আলোচনা করেছি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, ঠিক আছে? আই অ্যাম ইটিং রাইস, ইটটা মেন ভার্ব, ইটকে সাহায্য করবার জন্য অ্যাম ভার্বটা এসেছে, তাহলে এটা বি ভার্ব, অ্যাম ইজ ভার্ব, তাই তো? আবার আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, ইটটা হচ্ছে মেন ভার্ব, তার আগে হ্যাভটা বসেছে মেন ভার্বটাকে সাহায্য করবার জন্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কখনো কখনো, শুধু অ্যাসার্টিভ কেন, ইন্টারোগেটিভের ক্ষেত্রেও হয়, কিন্তু সেখানে মানে অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের পূর্বে বসে। তো যাই হোক, আমরা এটুকু জানবো শুধু যে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বকে সাহায্য করবার জন্য যে ভার্ব বাক্যে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব সাধারণত দু প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারি কোনগুলো? না, মোডাল অক্সিলারি হচ্ছে কোনো বক্তা তার যে মুড বা অ্যাটিটিউড, ঠিক আছে, প্রকাশ করবার জন্য, তার আচরণ, হ্যাঁ, প্রকাশ করবার জন্য সাধারণত প্রিন্সিপাল ভার্বের সঙ্গে যে ভার্বের সাহায্য নেই তাদেরকে বলবো আমরা মোডাল অক্সিলারি ভার্ব। ইংরেজিতে এরকম মোডাল অক্সিলারি ভার্ব বেশ কয়েকটি আছে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, আমরা এগুলো আলোচনা করেছিলাম মোডাল অক্সিলারি ভার্বগুলো। তো সেই মোডাল অক্সিলারি ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে তার অ্যাক্টিভের রূপ এবং প্যাসিভের রূপ কেমন হবে সেটা আমরা একটু দেখে নেব। তার অ্যাক্টিভের রূপটা হবে কিরকম? না, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে মোডাল অক্সিলারি, MA, মোডাল অক্সিলারি সংক্ষেপে আমি লিখলাম মোডাল অক্সিলিয়ারি, সংক্ষেপে আমরা এই ফর্মটা এইভাবে লিখতে পারি MA, ঠিক আছে? আর প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব এটা সংক্ষেপে আমরা লিখবো MV। এটা সাধারণত বোঝার জন্য, বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? অন্য কোনো ভাবে নেবে না। MA, মোডাল অক্সিলারি, সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি প্লাস মেন ভার্ব, ঠিক আছে, প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভের নিয়ম। প্যাসিভের নিয়মটা কি? না, প্যাসিভের নিয়মটা হচ্ছে অবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি
প্লাস বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, বা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট, ঠিক আছে। যেমন মনে করো হি ক্যান রাইট এ লেটার, সে একটি চিঠি লিখতে পারে। দেখো ক্যান ভার্বটা রয়েছে, এটা মোডাল ভার্ব, তাই তো, প্রিন্সিপাল ভার্বের মানে সাথে বসছে। কখনো মোডাল ভার্ব এককভাবে কোনো বাক্যে ব্যবহৃত হতে পারে না, সেটা অ্যাসার্টিভ হোক বা ইন্টারোগেটিভ হোক বা যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সব সময় প্রিন্সিপাল ভার্বের সাথে বসবে, এই জন্য এটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। তো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, হ্যাঁ, অট টু, ডেয়ার, নিড, হ্যাঁ, এগুলো সব হচ্ছে মোডাল ভার্ব। ক্যানটা আছে সুতরাং মোডাল ভার্ব। এবার নিয়মটা আমার জানা থাকলে আমি বুঝতে পারবো এটা সাবজেক্ট, এখানে মোডাল ভার্ব এম এ মানে মোডাল অক্সিলিয়ারি, ঠিক আছে। এটা রাইট এমভি মানে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভের নিয়মে আছে। প্যাসিভের নিয়মে আমরা করলে কি করব, অবজেক্ট এ লেটার, তারপরে মোডাল অক্সিলিয়ারি যেটা আমরা এখানে বসাবো ক্যান, ওটাই বসলো, তারপরে বি ভার্ব, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। কোনটা মেন ভার্ব? রাইট, তার পাস্ট পার্টিসিপল কি? রাইট, রোট, রিটেন, হয়েছে। তাহলে এই লেটার ক্যান বি রিটেন। ও আমি আরেকটা জিনিস ভুল করলাম, এখানে হবে বাই দিয়ে হবে, বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে, বাই প্লাস সাবজেক্ট। সুতরাং এখানে কি আছে, বাই হিম, তাহলে এ লেটার ক্যান বি রিটেন বাই হিম, হয়েছে। আবার যদি বলি মনে করো ইউ শুড ডু ইয়োর ডিউটি, ইউ শুড ডু ইয়োর ডিউটি, তাহলে শুড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, শুডটা এখানে মোডাল ভার্ব, সাবজেক্ট এখানে ইউ, এটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, এটা হচ্ছে মেন ভার্ব, মানে ডুটা এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর ইয়োর ডিউটি এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং এটাকে যখন আমরা প্যাসিভে করব কি হবে না, অবজেক্টের স্থানে বসবে ইয়োর, এই মানে অবজেক্ট হিসাবে সাবজেক্টের স্থানে বসবে ইয়োর ডিউটি, হলো। তারপরে মোডাল অক্সিলিয়ারি কোনটা আছে, শুড, তারপরে বি, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেন ভার্ব কোনটা, ডু, ডু, ডিড, ডান, তাই তো। তাহলে ইওর ডিউটি শুড বি ডান বাই সাবজেক্ট ইউ, ইউটা প্যাসিভে ইউ থেকে যাবে, ইউ এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে মোডাল অক্সিলিয়ারি ভার্বের অ্যাক্টিভ এবং প্যাসিভের নিয়মটা এইভাবে হলো, ঠিক আছে। নেক্সট আলোচনাগুলো পরের ক্লাসে হবে, ঠিক আছে।